রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় পরিবার ও রাষ্ট্রপক্ষ। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। 2026-27 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করা হবে বৃহস্পতিবার। 1 বছর ধরে বিকল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমআরআই মেশিন মেরামতে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে রোগীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসন প্রকল্প বাস্তবায়নে ভয়াবহ অসঙ্গতি, রুয়েট এলজিআরডির ভিন্ন মূল্যায়ন রিপোর্ট তদন্তের দাবি। শিক্ষকদের খেয়াল খুশি মতো চলছে রাজধানীর বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্লাসরুম বানানো হয়েছে রান্নাঘর, নেই তদারকি। দেশে পৌঁছেছে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2 প্রবাসীর মরদেহ, স্বজনদের আহাজারি, পাশে থাকার আশ্বাস সরকারের। এবং ক্রিকেট বোর্ডের নির্বাচনে ভোট গ্রহণ শুরু, চলবে বিকাল 4টা পর্যন্ত। প্রতিদ্বন্দ্বিতা করেছেন 16 জন কাউন্সিলর, সন্ধ্যা 6টায় ফল প্রকাশ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীর 8 বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার বহুল আলোচিত মামলার রায় ঘোষণা আজ। রাষ্ট্রপক্ষ ও পরিবার আশা করছে আসামিদের সর্বোচ্চ শাস্তি। আর আইনজীবী ও মানবাধিকার কর্মীদের দাবি বিশেষ কোর্ট করে এমন আলোচিত হত্যাকাণ্ডগুলোর রায় দ্রুত কার্যকর করার। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। 8 বছরের এক টুকরো আনন্দ, নাম তার রামিসা আক্তার। যে বয়সে পুতুল খেলা আর ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে পাশবিকতার চরম রূপ দেখতে হলো এই অবুঝ শিশুকে। গেল 19শে মে রাজধানীর পল্লবীতে নিভিয়ে দেয়া হয় এই ফুটফুটে জীবন প্রদীপটিকে। রামিসাকে ধর্ষণের পর অত্যন্ত নির্মম ও নৃশংসভাবে হত্যা করে ঘাতকেরা। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ, ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামে সর্বস্তরের জনতা। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের দিন নির্ধারণ করে। ঘাতক সোহেল রানা এবং স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনা অপরাধের ধরন বিবেচনায় সমাজকে বার্তা দিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। রামিসার বাবার প্রত্যাশা, এ রায় শুধু তার সন্তানের জন্য ন্যায় বিচারই নিশ্চিত করবে না, বরং শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর বার্তা দিবে। আমি আপনাদের কাছে করজোরে আপনাদের কাছে মিনতি করি, আমাকে সেই নামিসাকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন নামিসার বাবা মাদের বুক খালি হবে না, আর কোনো বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের মতে, বিচার শুধু রায় ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, দ্রুত বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। রামিসার বাপ যেটা বলছিল যে বিচার আমি চাই না, ওই হতাশার থেকে এই কথাটা বলছে। সুতরাং এই মামলাটার যদি আলাদা কোনো স্পেশালভাবে কোর্ট তৈরি করে না করা হয়, তাহলে এই মামলাটা ঝুলে থাকবে ওই আপনার আসিয়ার মতো। বিশেষ কোর্ট করে এই আলোচিত রায়গুলো দ্রুত কার্যকর করার দাবিও জানান তিনি। বছর অনুযায়ী শুনানি হচ্ছে, ডেথ রেফারেন্সের যে বিষয়টা আছে, সেটাকে যদি স্পেশালি একটা কোর্ট তৈরি করে এই সমস্ত যে মামলাগুলো যেগুলো আছে, আসিয়া আছে, রামিসা হলো, এর আগে আরও অনেকজন আছে, সেই মামলাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য এবং একটা উদাহরণ হিসাবে মানুষের ভিতরে দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য এটা করা উচিত। রোববারের রায়ের দিকে তাকিয়ে আছে শুধু একটি পরিবার নয়, পুরো দেশ। কারণ এই রায় নির্ধারণ করবে শিশুদের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার কতটা কঠোর এবং রাষ্ট্র কতটা দায়বদ্ধ। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। অনেক, মামলার রায় কয়টা নাগাদ হতে পারে এবং মামলার বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন।
সানজিদা, রাজধানীর পল্লবীতে রামিসাকে নৃশংসভাবে হত্যার যে আলোচিত ঘটনা, সেটি কিন্তু আজকে কিছুক্ষণ পর রায় ঘোষণা হবে। এরই মধ্যে কিন্তু যে প্রধান যে দুই আসামি রয়েছেন তাদেরকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে। এই রায়কে কেন্দ্র করে কিন্তু এই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কিন্তু চারদিকে কিন্তু হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বেলা 11টা থেকে রায় পড়া শুরু করবেন বিশেষ ট্রাইব্যুনাল থেকে, এবং এই যে বিচারিক প্রক্রিয়াটা সম্পূর্ণ কাভার করেছেন আমাদের সহকর্মী তন্দ্রা। আমরা তন্দ্রার কাছে জানতে চাইবো যে এই যে বিচারিক প্রক্রিয়ায় আজকে কি রায় আসতে পারে, এবং পাবলিক প্রসিকিউটর, আসামি পক্ষ বা হচ্ছে যে বাদী পক্ষ রয়েছে তারা কি চাচ্ছেন, সে কিন্তু সম্পূর্ণটাই কাভার করছেন। তার কাছে আমরা জানতে চাইবো যে আজকে তো রায় ঘোষণা হবে, আসামি পক্ষের বা হচ্ছে বাদী পক্ষের তারা কি সর্বোচ্চ রায়টা চাচ্ছেন, বা আদালত আজকে কি রায় দিতে পারেন, আপনি সেই বিষয়টা যেহেতু কাভার করেছেন আপনি একটু জানাবেন আমার। ধন্যবাদ অনেক আপনাকে। আজকে যেহেতু রায় ঘোষণা করা হবে, এর আগে কিন্তু আমরা দেখেছি প্রায় খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই শিশু রামিসা হত্যার যে ধর্ষণ ও হত্যা মামলা এটি কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে, এবং এর আগে কিন্তু 4 কার্যদিবসের মধ্যে এই বিচারিক কার্যক্রমটি সম্পূর্ণ করা হচ্ছিল। অর্থাৎ আগে আমরা দেখেছি যে প্রায় একদিনে দেশের ইতিহাসে এই প্রথম কিন্তু একদিনে 16 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু পরের দিনই আত্মপক্ষ সমর্থনের দিন ছিল, এবং ঠিক 4 তারিখে কিন্তু আজকে 4 তারিখে ছিল যুক্তিতর্ক উপস্থাপনের সময়। অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপন করা হলো 4 তারিখে, এবং পরবর্তীতে আজকে রায়ের ঘোষণার দিন ধার্য করা হলো। তো এর মাঝে যদি আমি বলি যে যখন 16 জন সাক্ষী এই নৃশংস ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, তারা কিন্তু অনেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন। এখানে তার সাক্ষী হিসেবে তার বাবা ছিলেন, এবং অন্যান্য যারা ছিলেন, সংশ্লিষ্ট যারা ছিল, প্রতিবেশী সহ অনেকেই ছিলেন, এবং প্রত্যেকে কিন্তু একটি কথাই বারবার বলছে যে এই হত্যাকাণ্ড আসলে যতটা দেশের নৃশংসভাবে যে হত্যাকাণ্ড ঘটনা যায়, সেই হত্যাকাণ্ডেরই কিন্তু তারা নিজের চোখে বলা যায় অনেকটা সাক্ষী হচ্ছেন। এর মধ্যে একজন সাক্ষী ছিলেন যিনি আসলে বলেছেন যে তিনি গ্রিল কেটে এই আসামি বা অভিযুক্ত সোহেল রানাকে পালিয়ে যেতে দেখেছেন, এবং এই যে ঘটনার বর্ণনা যখন একজন বাবা দেখেন যে তার মেয়ের লাশ, গলাকাটা লাশ পড়ে আছে বিছানার নিচে, এই ধরনের বর্ণনা যখন দিচ্ছিলেন, আসলে এখানে যে আইনের যারা লোকজন ছিলেন বা আইন শৃঙ্খলা বাহিনী যিনি ছিলেন, তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তিনিও কিন্তু সাক্ষ্য বা জবানবন্দি দিতে যে তিনিও কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন যে এমন নৃশংস ঘটনা তিনি আগে দেখেনি। পাশাপাশি যদি বলি আত্মপক্ষ সমর্থনের দিন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দ্বিমুখী একটি বক্তব্য কিন্তু আসামি বা অভিযুক্ত সোহেল রানা রেখেছেন। তিনি প্রথমে বললেন যে তিনি দোষ করেননি বা তিনি নির্দোষ, এবং পরবর্তীতে কিন্তু তিনি আবার তার বক্তব্য পাল্টে তিনি বললেন যে আমি দোষী এবং আমি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি। অপরদিকে তার স্ত্রী কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে গিয়েছেন। তবে আপনি যেমনটা প্রশ্ন করলেন যে আসলে রাষ্ট্রপক্ষ বা আসামি পক্ষ বা রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী কি বলছেন, রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী কিন্তু বলেছেন যে যেহেতু স্বপ্নের ক্ষেত্রে বলেছেন যে স্বপ্না যেহেতু এখানে সহযোগী হিসেবে দেখা হচ্ছে তাকে বা ধরা হচ্ছে, সেই ক্ষেত্রে তিনি চাচ্ছেন তার শাস্তি যেন কম হয় বা 7 বছর নিয়ম অনুযায়ী তাকে যেন 7 বছরের শাস্তি প্রদান করা হয়। তবে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তিনি কিন্তু বারবারই বলেছেন যে যেহেতু আসামির সাথে বা অভিযুক্ত সোহেল রানার সাথে তিনি সহযোগী হিসেবে ছিলেন, সেক্ষেত্রে যদি সোহেল রানার যাবজ্জীবন কারাদণ্ড বা যদি সর্বোচ্চ শাস্তি হয়। ধন্যবাদ তন্দ্রা আপনাকে। আপনি সানজিদা শুনছিলেন যে আমাদের যে সহকর্মী তন্দ্রা রয়েছেন তিনি কিন্তু এই বিচারিক কার্যক্রমটি সম্পূর্ণ কাভার করেছেন। তিনি বলছেন যে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবিটি করছেন। তো এই ছিল আপাতত আমাদের কাছে সবশেষ তথ্য। আদালত প্রাঙ্গণ থেকে রায় ঘোষণা হলে পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রামিসা হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল অনেক। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল 3টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় জানিয়েছে রাষ্ট্রপতির আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ অধিবেশন শুরু হলেও 11 জুন চলতি অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করা হবে। এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন হবে।
ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের আগে শনিবার সংসদীয় দলের সভা করেছে সরকারি দল। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় আলোচনা হয়েছে সমসাময়িক নানা বিষয়ে। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, সরকারের ১০০ দিনের কার্যক্রমে সংসদ সদস্যদের কাজের বিষয়ে অবগত প্রধানমন্ত্রী। সভায় ৭ জন মন্ত্রী তাদের কাজের প্রেজেন্টেশন দেন। রোববার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। গুরুত্বপূর্ণ এই অধিবেশন শুরুর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বসে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা। সংসদীয় এই সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার দলীয় সংসদ সদস্যরা সহ আলোচনায় অংশ নেন সরকার দলীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। আর সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। পরে গণমাধ্যমের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। জানিয়েছেন 15 জুন তারিখে সম্পূরক বাজেট পাশ করা হবে। তারপর সংসদে আলোচনা করে চলতি মাসেই তা পাশ করা হবে। 12 তারিখ, 13 তারিখ শুক্রবার শনিবার থাকবে, বন্ধ থাকবে। 14 তারিখ, 15 তারিখে বিকালবেলা সম্পূরক আমরা বাজেট পাশ করব। 16 তারিখ থেকে বাজেট ডিসকাশন হবে। সেজন্য আমরা হয়তো সকাল বিকাল সেশন করতে পারি। চিফ হুইপ বলেন, সংস্কার যা হওয়ার তা আগেই হয়ে গেছে, এখন যা হবে তা সংশোধন। জুলাই সনদে দাড়ি কমা অক্ষর তা সবই থাকবে। তারেক সাহেব বলছেন কমা দাড়ি কলা সিম্পল মতো সংবিধানে মানে কি বলে জুলাই সনদ বাস্তবায়ন করা, এটা আমাদের যেটা বলেছে। চীনের সঙ্গে হাসপাতাল নির্মাণে 5টি চুক্তি হয়েছে। এগুলোর মধ্যে অন্তত একটি নারীদের হাসপাতাল হবে। এছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প সম্পূর্ণ হলে ব্যারেজের পানি দেশ জুড়ে কৃষিকাজে ব্যবহার করা হবে বলেও জানান চিফ হুইপ। পদ্মা ব্যারেজ সম্পর্কে কথা বলেছেন এবং তিস্তা ব্যারেজের ব্যাপারে এটা অগ্রগতি করে দৃশ্যমান। আলহামদুলিল্লাহ যদি হয়, বাংলাদেশ যে মিডিয়মান হয়ে গেছিল এবং বাংলাদেশ যে একেবারে পানি শূন্যতায় খরায় ভুগছিল তার থেকে আমরা অনেকখানি বেরিয়ে দেব। পৃথিবীর সব দেশে যুগের প্রয়োজনে সংবিধান সংশোধন হয়, বাংলাদেশেও সংবিধান সংশোধন দরকার। তাই সংবিধান সংশোধনের বিকল্প নাই বলেও মন্তব্য করেন চিফ হুইপ। মৌলিক অধিকারের যে ধারাগুলো আছে 28টা আছে, ও পরিবর্তনযোগ্য নয় এবং ওর সাথে যদি কোনো আপনি সংবিধান সংশোধন করেন তাহলে যেটুকু আপনি সংবিধান সংশোধন করবেন সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তা আপনি বাতিল হয়ে যাবে। বৈঠকে আইনমন্ত্রীর প্রেজেন্টেশনে রামিসা হত্যা মামলা সহ অন্যান্য ধর্ষণ মামলার বিষয়েও আলোচনা হয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আসন্ন বাজেটে আসছে সর্বোচ্চ 3,08,000 কোটি টাকার এডিপি। অবকাঠামো উন্নয়নের এ বড় বাজেটে বরাবরের মতো সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক নির্ভর উন্নয়ন নয়, রেল ও নৌপথ ভিত্তিক সমন্বিত পরিবহন ব্যবস্থায় জোর দিতে হবে। অর্থনীতিবিদদের মতে দীর্ঘ মেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করবে এমন অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। আগামী অর্থবছরে রেকর্ড 3,08,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকা বেশি। দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যয় করা হয়। বরাবরের মতো এবারও এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নির্ভর না রেখে অন্তত 40% রেল ব্যবস্থাপনার উন্নয়নে ব্যয় করা উচিত। একই সঙ্গে শহর নগরে রেল, সড়ক, নৌপথের সমন্বয়ে পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জোর দেন তারা। দর্শনটা হওয়া উচিত, সরকার যদি $1 বিনিয়োগ করে পরিবহন খাতে উন্নয়নের জন্য, সেখানে পাবলিক সেক্টরের বাইরে প্রাইভেট যারা আছে, প্রাইভেট সেক্টর যারা বড় বড় বিশেষ করে কর্পোরেট যারা ব্যবসা করে, তাদেরকে কিন্তু আসলে $1 বিনিয়োগ করতে হবে, যাতে করে এখানে আসলে কর্মবান্ধব একটা পরিবেশ তৈরি হয়, কর্মসংস্থান হয়। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ছিল 80,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে তা কমে দাঁড়ায় 71,000 কোটি টাকায়। তবে আসন্ন অর্থ বছরে শুধু এডিপি থেকেই প্রায় 55,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা আছে। গেল অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র 29.6%। অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো না গেলে বড় বাজেটও কাঙ্ক্ষিত সুফল দেয় না।
আমরা যে টাকাটা খরচ করব সেই টাকাটা সেটা থেকে আমাদের যে রিটার্নটা পাওয়া, সেটা ফাইন্যান্সিয়াল রিটার্ন, ইকোনমিক রেট অফ রিটার্ন, এইসবগুলোকে বিচার বিবেচনায় রাখা এবং এটার মধ্যে যেসব প্রতিষ্ঠানগুলি এগুলোর বাস্তবায়নে জড়িত সেসব প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখা। সার্বিক পরিস্থিতিতে গুরুত্ব দিতে হবে উৎপাদনশীল ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে এমন খাতে, বলছেন অর্থনীতিবিদরা। এখানে আমাদের প্রায়োরিটিগুলো একটু ক্লিয়ার করা দরকার, যে এই ধরনের যেখানে টানাপোড়েন আছে সেখানে কোন ধরনের অবকাঠামোতে আমি বেশি গুরুত্ব দেব আগামী অর্থ বছরে। যেগুলো আছে সেগুলো ব্যবহারযোগ্য না থাকলে সেটাকে ব্যবহারযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়াটাই প্রায়োরিটি হওয়া উচিত। তারা বলছেন সমন্বিত পরিবহন ব্যবস্থায় কার্যকর ব্যয় দেশের অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি কমাতে পারে দুর্ভোগ। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। 1 বছর ধরে বিকল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমআরআই মেশিন। দেশের সর্বোচ্চ বিশেষায়িত এই হাসপাতালের 18 কোটি টাকা দামের মেশিনটি দীর্ঘদিনেও মেরামতের উদ্যোগী নেয়নি কেউ। হাসপাতালের 2টি মেশিনের একটি নষ্ট থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শত শত রোগী ও তাদের স্বজনরা। নূপুর মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চেয়ারে অচেতন অবস্থায় পড়ে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোনা। 12 দিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি উৎকণ্ঠিত মা। চিকিৎসকরা এমআরআই পরীক্ষার পরামর্শ দিলেও পরীক্ষা করানোর সুযোগ মিলছে না। মাস্টার্স দিবে এবার, সেই মেয়ে আমার মাথা ব্যথা 10 মাস হলো। 2 দিন ধরে মেয়ের অবস্থা আরো খারাপ হলে হাসপাতালের 2টি এমআরআই মেশিনের একটি নষ্ট থাকায় পরীক্ষার সিরিয়াল মিলছে না। সকাল থেকে ওই যে মরার মতো শুয়ে আছে, দেখেন এখনো সিরিয়াল পায় না। কয়টায় বলছে লাঞ্চের পরে। শুধু মোনা নয়, প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হয় চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদেরও বাইরের দ্বিগুণ খরচে এমআরআই করাতে বাধ্য হচ্ছেন। তো একটা ভাই জায়গাতে এখনো পর্যন্ত কোনো সিরিয়ালই পাইতাছি না, অনেক অসুস্থ হয়ে গেছে আমার আম্মু। এমআরআইটা বলছি হবে না, এই জায়গায় এদের মেশিন নষ্ট হবে না, বললো যে আপনার বেশি ইমার্জেন্সি বাইরের থেকে করে। হাসপাতালটির এমআরআই ইউনিটে দেখা যায় 18 কোটি টাকা ব্যয়ে কেনা মেশিনটি অন্ধকার ঘরে পড়ে আছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালের দামি এই মেশিনটি বছর জুড়ে অকেজো হয়ে পড়ে থাকলেও কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। একটা মেশিন আছে, ওখানে ভর্তি পেশেন্ট যারা তাদেরকে করাবে, তাহলে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, তাহলে আমাদের ভর্তি ওনারা যদি এমআরআইটা না করে আমরা কোথায় করব? দিনের পর দিন যদি হয়রানি হতে থাকে তাহলে আমাকে অবশ্যই আমার বাড়িঘর বিক্রি করে আমাকে বাইরে প্রাইভেটের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যন্ত্রটির মেরামত ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় দীর্ঘদিন এটি অচল অবস্থায় রয়েছে। বিশেষ করে এমআরআই, সিটি স্ক্যান, এসব অত্যাধুনিক যন্ত্রগুলো অনেক খুব কস্টলি, এক একটা কোটি টাকার উপরে। তো এই জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায়, এই যন্ত্রগুলো যখন নষ্ট হয়ে যায়, এগুলো রিপেয়ার অথবা ক্রয় করতে গেলে আমাদের কতগুলো অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করতে হয়। সরকারিভাবে নির্ধারিত কতগুলো প্রক্রিয়া নির্ধারণ করার কারণে, প্রক্রিয়া অতিবাহিত করার কারণে দীর্ঘসূত্রিতা একটু লেগে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একটি বিশেষায়িত হাসপাতালে এত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র বছরের পর বছর অচল থাকা শুধু অব্যবস্থাপনাই নয়, এটি রোগীর চিকিৎসা অধিকারেও প্রশ্নবিদ্ধ করে। মেডিকেল ইউনিভার্সিটির 2টো মেশিনের একটি নষ্ট বছর খানেক যাবত, যেখানে প্রতিদিন এমআরআই করার বিশাল লিস্ট, লোকজন 15-20 দিনের আগে তাদের সিরিয়াল পায় না। সেখানে এটা তো হতে পারে না, একেবারেই গ্রহণযোগ্য না। কারণ যদি সেন্টার অফ এক্সেলেন্সে যদি এই অবস্থা থাকে তাহলে অন্য জায়গায় কি হবে? বিষয়টি তদন্তের পাশাপাশি এমআরআই মেশিন দ্রুত সারিয়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। একই ভবন, একই কংক্রিট, একই স্ট্রেংথ টেস্ট, কিন্তু 2 সরকারি প্রতিষ্ঠানের 2 রকম রিপোর্ট। একটি কাঠামো নিয়ে জানিয়েছে উদ্বেগ, অন্যটি বলছে সব ঠিকঠাক। তাহলে সত্য কোনটি? কি ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসন প্রকল্পে, জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রায় 15 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আবাসিক ভবন এখন আলোচনায় নির্মাণ মান নিয়ে। কারণ একই ভবনের স্ট্রেংথ টেস্টে 2 প্রতিষ্ঠানের 2 ধরনের মূল্যায়ন সামনে এসেছে। একদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। আর 2 রিপোর্টের এই অসঙ্গতি জন্ম দিয়েছে বড় প্রশ্নের।
দরপত্র অনুযায়ী ভবনটির ন্যূনতম স্ট্রেংথ থাকতে হবে 25। প্রথম দফায় রুয়েট সিলিন্ডার পরীক্ষা করে জানায় ভবনটির স্ট্রেংথ 15। দ্বিতীয় দফায় হ্যামার পরীক্ষার গড়ফল 16। 3 মাস পর এলজিইডি পরীক্ষা করে জানায় স্ট্রেংথ 31। আমাদের বাই রোটেশনে কাজ করে আসতে হয়, আমরা ওইগুলা কাজ করে আমরা রিপোর্ট জমা দিয়েছি। স্পেসিফিক ওরা জায়গা দেখা দিয়েছে, সেই জায়গায় করেছে, এটা টোটাল জিনিসে না। আমাদের ছিল হলো কলামে একটা করেছি, বিমে একটা করেছি, স্ল্যাবে একটা করেছি, তাহলে 10, 20, 30টা আমরা নিয়েছিলাম দিয়ে ওটা অ্যাভারেজ করে একটা রিপোর্ট আছে, আমাদের আছে কম্পিউটারে আছে, সফটওয়্যার আছে। আমরা 9 তলায় যে করেছি এবং 9 তলায় যে কলামগুলো করেছি ওগুলো আমাদের চিহ্নিত করা আছে। বহুতল এই ভবনটি নির্মাণের কাজ পেয়েছে কবির সিন্ডিকেট অ্যান্ড কে এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রকল্প স্থল ব্যবস্থাপক নিজেদের ত্রুটির কারণে স্ট্রেংথ পরীক্ষায় ফেল করার কথা স্বীকার করেছেন। তবে ঠিক উল্টো কথা বলছেন প্রকল্প পরিচালক। নেগেটিভ ওটা আমাদের একটু দোষের কারণে আমরা ওই 7 দফায় ছিলাম, তো সিলিন্ডারের যত্ন নিতে পারি নাই, যার কারণে ফেল করছি। আমরা দিয়ে ঢালাই দিতে চাইছিলাম রেডিমেড দিয়ে, তো অফিস নিষেধ করলো যে না, যেহেতু স্টেশনগুলো সব হাতে ঢালাই দিচ্ছেন, এটা হাতে ঢালাই যায়। আমাদের অজান্তেই তারা আসছে, কখন আসছে, কিভাবে আসছে, প্রত্যেকটা জিনিসের যেমন হলো স্যাম্পল নেওয়ারও একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো ডিউলি মেনটেন করা হয়েছে কিনা, এই এইগুলো আমাদের হলো তখন প্রকৌশলীরা ছিল না। বিশেষজ্ঞদের মতে কনক্রিটের স্ট্রেংথ পরীক্ষার ক্ষেত্রে নমুনা সংগ্রহ, পরীক্ষার পদ্ধতি, ল্যাবরেটরির মান এবং ডেটা বিশ্লেষণের কারণে ফলাফল কিছুটা পার্থক্য হতে পারে। তবে বড় ধরনের বৈপরীত্য দেখা দিলে সেটি আলাদাভাবে তদন্তের দাবি রাখে। অল্টারনেটিভ কেউ যদি করে থাকে এবং সেটাও যদি কোনো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে না জেনে সে সম্পর্কে মন্তব্য করবার কিন্তু সুযোগ নেই। তবে এই ক্ষেত্রে যেহেতু 2 রকম রেজাল্ট আসছে, আমার যেটা মনে হয় যে এই 2 পক্ষকেই একসঙ্গে করে একজন এক্সপার্ট দিয়ে এটাকে ইভালুয়েট করা বা সমন্বয় করা যেতে পারে যে আসলে কেন কম বা বেশি হলো। 2 রিপোর্টের মধ্যে পার্থক্য শুধু সংখ্যায় নয়, ভবনের কাঠামোগত নিরাপত্তা মূল্যায়নেও। স্ট্রেংথ 25-এর কম হলে ঝুঁকিতে পড়বে ভবনটি। তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন, একই ভবনের 2 রিপোর্টের মধ্যে সত্যটি কোথায়? কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মগের মুলুক নয়, এ যেন এক মগের স্কুল, যেখানে শিক্ষকরা ক্লাস শুরু করেন নিজের খেয়াল মতো। ইচ্ছে হলে বিদ্যালয়ে আসেন, না হলে দেন অসুস্থতার বাহানা। কিন্তু হাজিরা খাতায় সব ঠিকঠাক। শুধু তাই নয়, পুরো একটি ক্লাসরুমকে বানিয়ে রাখা হয়েছে রান্নাঘর। রাজধানীর বসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। শিক্ষা অফিসার জানান ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তদারকির অভাব রয়েছে। জান্নাতুল মোহনা রিপোর্ট। 13ই মে বুধবার, ঘড়িতে সকাল 8:15। অথচ ক্লাসরুমে বই খাতা খুলে বসার পরিবর্তে শিক্ষকের জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীরা। দেশ টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে ক্লাসে প্রবেশ করেন একজন শিক্ষিকা। পরীক্ষা শেষ, তাই জন্য বাচ্চারাও আসছে একটু দেরি করে। বাচ্চারা তো আমি দেখলাম 7:30 থেকে আসছে। আরেকজন ক্লাসে প্রক্সি দিতে এসেছেন। যে শিক্ষকের আসার কথা তিনি অসুস্থ। এই ক্লাসে যে মিস উনি অসুস্থ, আমি আজকে প্রক্সি ক্লাস দিচ্ছি। এই চিত্র রাজধানীর শতবর্ষ পুরনো বসিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রায় প্রতিদিনই 9 জন শিক্ষকের মধ্যে কেউ না কেউ থাকেন অসুস্থ। সকাল 7:30টায় স্কুল শুরু হলেও শিক্ষকেরা আসেন নিজেদের ইচ্ছে মতো। এদিনও প্রধান শিক্ষিকা সহ 3 জন শিক্ষিকা অনুপস্থিত ছিলেন। এই শিক্ষিকা যখন হাজিরা খাতায় সই করছেন, তখন ঘড়িতে স্পষ্ট 8:23। অথচ তিনি লিখছেন সকাল 7:30টা। যিনি নিয়মের শিক্ষা দিবেন তিনি নিজেই করছেন অনিয়ম। ঠিক মতো ক্লাস হয় না, যদি বলে 8টার দিকে হয় 8:30, 9টার দিকে ক্লাস করে। ম্যাডাম যদি কম আসে তারপরে করে কি স্কুল ক্লাসে করে না। একদিন আসে না, আরেকদিন আসে, পরীক্ষার মধ্যে এমন। কেবল তাই নয়, শিক্ষকরা স্কুলের একটি ক্লাসরুমকে বানিয়ে রেখেছেন রান্নাঘর। কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করানোর বদলে তাদের দিয়ে বাজার থেকে চাল, ডাল, তরকারি কিনে আনার অভিযোগ এখন ওপেন সিক্রেট। হঠাৎ যখন যে মিটিং হয়, অফিসার আসে, কিংবা ধরেন একটা প্রোগ্রাম হয়, সাব ক্লাস্টার হয়, তখন আমরা এটা সিস্টেমটা রাখা হয়েছে। ওইটার ভিতরে রান্না বাড়া করে আবার ধরনা ফেলায় রাখছে। 11টা টিফিন টাইম দেবো, 1টা পর্যন্ত চলবো, বসে ভাত রাঁধবো, তরকারি রাঁধবো। এর উপর মরার উপর খাড়ার ঘা, ঝুঁকিপূর্ণ স্কুল ভবন। ছাদের সিলিং খসে রড বেরিয়ে গেছে, দেয়ালে দেয়ালে হাঁ করা ফাটল।
মাঠ জুড়ে জমে আছে নোংরা দুর্গন্ধময় পানি, আর চারপাশের কনস্ট্রাকশনের বিকট শব্দে বিঘ্নিত হচ্ছে পাঠদান। এ যেন এক অবরুদ্ধ দুর্বিষহ পরিবেশ। কিন্তু এসব অভিযোগ শোনার কেউই নেই। বাধ্য হয়েই সন্তানদের পড়াচ্ছেন অভিভাবকেরা। আমাদের অ্যাবিলিটি নাই মনে করেন যে ভালো জায়গায় পড়ানোর মতো, এই বাধ্য হয়ে এরকম আর কি। শিক্ষকদের এমন অনিয়ম শুনে আকাশ থেকে পড়েন থানা শিক্ষা অফিসার। সঙ্গে সঙ্গে ফোন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকাকে। ঠিক আছে, আপনি জবাব দিবেন আপা কালকে, পরশুদিন। ঠিক আছে, স্বীকার করছি। আরও কয়েকটা স্কুল রয়েছে, এই তালিকাটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অলরেডি প্রেরণ করেছি, বারবার প্রেরণ করছি। প্রাথমিকের শিক্ষকদের এই চরম অবহেলার পেছনে তদারকির অভাব আর কম বেতন কাঠামোকে অন্যতম কারণ মনে করছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। টিচারদেরকে আরো এনথুজিয়াস্টিক করার টিচিং এর জন্য, মানে পাঠদান করবার জন্য তাদের স্যালারি স্ট্রাকচার, তাদের ক্যারিয়ার স্ট্রাকচার একটা দেওয়ার প্রয়োজন আছে। তাদের তদারকিটা যেন সঠিকভাবে হয়। এটিও, টিও, এডিপিও, ডিপিও, এদের স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচার, সম্মানের স্ট্রাকচার এবং এদের দায়িত্ব, এগুলো পরিষ্কার করার অনেক কাজ আছে। অনিয়ম রুখতে নতুন নীতিমালা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তাদের জন্য আমরা নতুন নীতিমালার আলোচনা করছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের 3টি ট্যাঙ্কার লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং এ বিষয়ে কি বলছে রেলওয়ে কর্তৃপক্ষ, জানাবেন। হ্যাঁ, আজ সকাল 6টার সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি মালবাহী ট্রেন কিন্তু ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদালপুর যে স্টেশন আছে সেখানে কিন্তু 3টি বগি লাইনচ্যুত হয়, পেছনের 3টি বগি। এবং জানিয়ে রাখা প্রয়োজন, গত 1 মাসে কিন্তু পরপর 2টি দুর্ঘটনা ঘটে, লাইনচ্যুতির মতো ঘটনা, এবং সেটা কিন্তু একই স্থানে কিন্তু ঘটনা ঘটে। আজকে সকাল 6টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা যে তেলবাহী ট্যাঙ্কার ট্রেনটি ছিল সেটির কিন্তু পেছনের যে 3টি বগি সেটি কিন্তু আসলে লাইনচ্যুতের মতো ঘটনা ঘটে। আর উদ্ধার কাজের যে বিষয়টা আমরা ঘটনাস্থলে এসে জানতে পেরেছি, এখন পর্যন্ত কিন্তু উদ্ধারকারী যে ট্রেন আছে তারা কিন্তু এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। আমি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী যে ট্রেন সেটি আসবে এবং আরেকটি আসবে হচ্ছে খুলনা থেকে। দুইটির একটু এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি। এবং আজকের যে দুর্ঘটনা যেটি আমরা দেখতে পেরেছি এটি আসলে মারাত্মক দুর্ঘটনার মধ্যেই কিন্তু পড়ে। আমি দেখাতে পারছি হয়তোবা ক্যামেরার মাধ্যমে যে ট্রেনের যে পাতগুলো আছে বা পাশাপাশি 2টি ট্রেনের যে লাইন যেটি সেটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে উপড়িয়ে গেছে এবং প্রায় 9টি চাকা কিন্তু ইতিমধ্যেই কিন্তু লাইনচ্যুতির ঘটনার মাধ্যমে তারা আসলে মূল যে লাইন তার কিন্তু বাইরে চলে গেছে। ট্রেন স্টেশন কর্তৃপক্ষ যেটা বলার চেষ্টা করছেন যে এটা আসলে এখনই বলা সম্ভব হচ্ছে না কেন এত বড় একটি দুর্ঘটনার কবলে পড়লো ট্রেনটি। তবে উদ্ধারকারী দল আসার পরে উদ্ধার করা এবং তদন্ত যে 3 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি করা হয়েছে তারা আসলে এই বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা এখনই গণমাধ্যমের সামনে কিছু বলতে চান না, তারা বলতে চাচ্ছেন যে আমরা আরো কিছুটা সময় লাগবে, আগে তাদের ফার্স্ট প্রায়োরিটি যে লাইনচ্যুতির মতো যে ঘটনাটা ঘটেছে সেটি আসলে উদ্ধার করা। তার পরবর্তী যে যা কিছু হোক সেটি আসলে তারা আমাদেরকে জানাবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। এখন ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদলপুর ইউনিয়নের যে অবস্থা তাতে কিন্তু আমি যে মুহূর্তে আসলে সরাসরি কথা বলছি এই মুহূর্তে 4টি ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেছে। তার ভিতরে ঢাকা থেকে খুলনা থেকে আসলে ঢাকা এবং খুলনা থেকে উত্তরবঙ্গগামী যে লাইনটি আছে সেটি কিন্তু সাময়িকভাবে বন্ধ আছে এবং কখন নাগাদ কিন্তু এটি পুনরুদ্ধার হবে লাইনটা সেটি কিন্তু বলতে পারছেন না তারা। এই ছিল ঝিনাইদহ থেকে লাইনচ্যুতির ঘটনার সর্বশেষ পরিস্থিতি। 2 মাসের বেশি সময় পার হলেও এখনও নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 28 জন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে 101 শিশু। আর এই মৌসুমে মৃত্যু হয়েছে 47 জনের। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 54 জন। আর বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 2 শতাধিক রোগী। এছাড়া উপসর্গ নিয়ে এই বিভাগে মৃত্যু হয়েছে 65 জনের।
পঞ্চগড় সীমান্তে বেড়েছে উত্তেজনা। বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, সীমান্তে নজরদারি ও টহল কেমন দেখছেন জানাবেন। সঞ্জিতা, আপনাকে ধন্যবাদ। আপনাকে যদি বলি যে মানবতা এবং মানবাধিকার দুটি কিন্তু আজকে অপেক্ষিত। আমি যদি আপনাকে বলতে চাই যে গত শুক্রবার ভোরে ঠিক 5টা নাগাদ কিন্তু আসলে এই ভারত থেকে অনুপ্রবেশ করার চেষ্টা করেন এখানকার যারা 10 জন নাগরিক আছেন, 3 জন শিশু, 2 জন নারী এবং 5 জন পুরুষ রয়েছে। তারা কিন্তু অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। রোদ বৃষ্টি অপেক্ষা করে কিন্তু আসলে আমরা দেখেছি যে এখানকার যারা রয়েছে নাগরিক ভারত থেকে পারে এসেছেন, তারা কিন্তু বর্তমানে শূন্য রেখায় রয়েছেন। আমরা দেখছি যে আসলে এখানে একটি আইলের মধ্যেই কিন্তু আসলে তারা গত 2 দিন ধরে কিন্তু অবস্থান করছে। সেখানে কিন্তু প্রচন্ড বজ্রপাত, বৃষ্টি এবং প্রখর রৌদ্র, এই রৌদ্র অপেক্ষা করে কিন্তু তারা সেখানে অবস্থান করছেন। আমরা যে দেখেছি বা এখানে কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু আসলে 2 দফা বৈঠক হয়েছে। আমরা দেখেছি 2 দফা বৈঠকে কিন্তু কোনো পক্ষেই কিন্তু আসলে তাদের ফেরত দেওয়ার বিষয়ে কিন্তু একমত হতে পারেনি। যেই কারণে কিন্তু গতকালকে যখন দুপুর 1টা নাগাদ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়, সেইখানে আমরা দেখেছি যে বাংলাদেশের 56 বিজিবির যে সিও, তিনি যেমনটি জানিয়েছে যে আসলে যেহেতু তারা বাংলাদেশি নয় বা এখনো ভারতের শূন্য রেখায় অবস্থান করছেন, সেই কারণে তারা কিন্তু আসলে ফেরত দিতে রাজি নন বলে এরকম জানিয়েছেন। আমরা যদি বলি যে আসলে এখানকার যারা বিজিবির সদস্য রয়েছে, বিজিবি সিও রয়েছে, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী হোক আর পাচারকারী হোক, যারাই হোক, তাদের কোনো কমেই কিন্তু আসলে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে দেবেন না বলে এরকম জানিয়েছেন। অর্থাৎ যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে উদ্যোগ আর উৎকণ্ঠা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান কখন হবে সেটা কিন্তু কেউ জানে না, না বাংলাদেশের বিজিবি না ভারতের বিএসএফ। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সঞ্জিদা। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় বিএসএফ সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। ঈদের ছুটি শেষ হওয়ার 1 সপ্তাহ পার হলেও এখনো কর্মস্থলে ফিরছে মানুষ। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সড়কের সবশেষ পরিস্থিতি কি দেখছেন, কি বলছেন যাত্রীরা, সব মিলিয়ে জানাবেন। জি সঞ্জিতা, আপনাকে ধন্যবাদ। এই আমার পিছনে দেখছেন, এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড। আসলে এই বাস স্ট্যান্ডেই যে পরিবহনগুলো এইখানে যাত্রী তোলা হয়, যে কারণে এইখানে কিছুটা চাপ থাকলেও পুরো মহাসড়ক জুড়েই কোথাও কোনো পরিবহনের চাপ নেই। পরিবহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে এখন পর্যন্ত, এবং কোনো ধরনের কোথাও যানজট বা ধীরগতির সৃষ্টি হয়নি। এবং আপনাকে বলে রাখি, গতকাল এবং তার আগের দিন এই যে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের কবলে ছিল, এটির কারণ হচ্ছে যমুনা সেতুর উপরে পরপর কয়েকটি দুর্ঘটনা। সেই দুর্ঘটনার পরিবহনগুলো সরাতে যে সময়টুকু লেগেছে, এর মধ্যেই এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আর একটি বিষয় হচ্ছে যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যেহেতু 4 লেনের কাজ হচ্ছে, যে কারণে এই সড়কটি সংকুচিত হয়েছে। যে পরিবহনগুলো রয়েছে 4 লেনের মহাসড়কের পরিবহন, সেইগুলো যখন এই 1 লেনে গিয়ে দাঁড়ায় তখন কিন্তু একটি ধীরগতি শুরু হয়। এবং পাশাপাশি যে পরিবহনগুলো যারা সারা রাত ভরে চালিয়ে এসে এলেঙ্গাতে যানজটে কবল পড়ে, তখন কিন্তু তারা অটোমেটিকলি চালকরা ঘুমিয়ে যান, যে কারণে পিছনের গাড়িগুলো জানেন না যে সামনে ফাঁকা রয়েছে কিনা। এইভাবেই যানজটের সৃষ্টি হয় বলে পুলিশ বলছেন। এবং এই এলেঙ্গা বাস স্ট্যান্ডেও যারা ট্রাফিক পুলিশ রয়েছে, তারা নিরলসভাবে কাজ করছেন, তারা যাতে এই বাস স্ট্যান্ডে যানজট না লাগে সেক্ষেত্রেও তারা কাজ করে যাচ্ছেন এই বাস স্ট্যান্ড এলাকায়। এবং পাশাপাশি যাত্রী এবং চালক যারা বলছেন যে এই যে প্রতিবার ঈদেই যে মানুষের স্রোত পরে উত্তরবঙ্গের দিকে পরিবহনের চাপ থাকে, সেটি এই যে যত যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক বলেন এবং সিরাজগঞ্জের অংশের রংপুর পর্যন্ত 4 লেনের সড়কের যে কাজ চলছে, এটি আসলে তেমন সুফল পাবে না যদি যমুনা সেতুর উপরে আরেকটি বিকল্প সেতু তৈরি না হয়। এবং তারা বলছেন যে এই প্রতিবারের ভোগান্তি লাঘবে যমুনা সেতুর উপরে বিকল্প কোনো সেতু নির্মাণ করা যায় কিনা, এটি সরকারের বিবেচনাধীনে রাখার জন্য অনুরোধ জানিয়েছেন যারা চালক যাত্রী রয়েছেন। এই ছিল টাঙ্গাইল থেকে মহাসড়ক নিয়ে আমার
আমার কাছে সর্বশেষ। চান্দিদা। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের ছুটি শেষ হলেও এখনো কর্মস্থলে ফিরছে মানুষ, এ নিয়ে আরো জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নিহত 2 প্রবাসী শফিকুল ও নাহিদের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার মধ্যরাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুজনের মরদেহ দেশে আনা হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিহতদের পরিবার দুটিকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তায় সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি। দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি নাগরিক শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার মধ্যরাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুজনের মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে ফ্রিজিং ভ্যান বের করা হলে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। এ সময় তাদের পাশে থেকে সান্ত্বনা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে সরকারের সহযোগিতা চান নিহত পরিবারের স্বজনরা। মেয়েদের কি উপায় হবে? মেয়েদের বিয়ের সাথে কত খরচ, কত কি আছে কি নাই করবে, সরকার তো যদি না একটু আমার দিকে না তাকাই না করে আমি কি করে করবো বলেন? দায়িত্বগুলো আছে, প্রায় 7-8 লাখ মতো ঋণ আছে। এই ছেলে পাঠা থেকে অনেক ঋণ দায়ী হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন। বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত নিহত 10 জনের ভেতর 7 জনের মরদেহ দেশে আনা হয়েছে। শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নাহিদ খুবই রিসেন্টলি ওনারা গিয়েছেন লেবাননে কাজ করতে। একজন গত বছর গিয়েছেন, একজন এই বছর। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য যে ওনাদের দুজনকে আমাদের হারাতে হয়েছে এই যুদ্ধের মধ্যে। এখন পর্যন্ত আমরা 10 জনকে হারিয়েছি। আমরা 7 জনের মৃতদেহ আমরা বাংলাদেশে আনতে পেরেছি। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। 3 লাখ এবং 10 লাখ 13 লাখ টাকা করে ওনারা পরবর্তীতে পাবেন। এবং আমি, আমার বোন এখানে আছে, ওনার ছোট ছোট 2 বাচ্চা আছে। আমি বলেছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা আমাদের করার প্রয়োজন হয় সেই সকল সহযোগিতা আমরা করব। এই 2 পরিবারের পাশে আমরা আছি, সব সময় থাকব। এর আগে গত 11 মে ইসরায়েলের ভয়াবহ ড্রোন হামলায় লেবাননে নিহত হয় শফিক ও নাহিদ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় ফলের চাহিদা বাড়ায় 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে ফল রপ্তানিতে রেকর্ড করেছে বাংলাদেশ। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে ফল রপ্তানি করে 12,30,20,000 আয় করেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 2024-25 অর্থ বছরের পুরো সময়ে এ খাত থেকে আয় হয়েছিল $6,75,10,000। বছর ব্যবধানে ফল রপ্তানি থেকে আয় বেড়েছে 82% বেশি। এর আগে 2023-24 অর্থ বছরে $2,92,40,000 এবং 2022-23 অর্থ বছরে $10,60,000 ফল রপ্তানি হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় অভিন্ন জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে কায়রোতে। তবে নিরস্ত্রীকরণের দাবিতে অনড় অবস্থান নিয়েছে হামাস। সংগঠনটি বলছে অস্ত্র সমর্পণ নয়, বরং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফিলিস্তিনি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। গাজার রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে নতুন করে আলোচনা শুরুর জন্য কায়রোতে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে হামাস। সপ্তাহান্তে শুরু হতে যাওয়া বৈঠকে অংশ নেবে হামাস ও ইসলামিক জিহাদ সহ 8টি প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন। লক্ষ্য, যুদ্ধবিরতি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করে একটি অভিন্ন জাতীয় সরকার গঠন করা। সংগঠনটির মতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হলে অস্ত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। হামাসের মুখপাত্র জানান, গাজার প্রশাসনিক দায়িত্ব জাতীয় কমিটির হাতে গেলে রাস্তাঘাটে কেবল সরকার নিরাপত্তা বাহিনীর অস্ত্রই দৃশ্যমান থাকবে। অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে জাতীয় কমিটি।
হামাসের দাবি, যুদ্ধবিরতির প্রথম ধাপের 30% প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি ইসরায়েল। মানবিক সহায়তা, রাফা ক্রসিং পরিচালনা, অবকাঠামো পুনর্নির্মাণ এবং হামলা বন্ধের মতো মূল বিষয়গুলোতে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ সংগঠনটির। অন্যদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রধান শর্তই হচ্ছে হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণ। ইসরায়েলি পরিকল্পনা অনুযায়ী এসব সংগঠনের অস্ত্রগুলো গাজার জাতীয় প্রশাসনিক কমিটির নিয়ন্ত্রণে থাকবে। তার বিনিময়ে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এদিকে গাজার জাতীয় কমিটি সতর্ক করেছে, উপত্যকাটিকে পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণ মুক্ত করা না গেলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না কর্তৃপক্ষ। তাই যুদ্ধবিরতির সময় নির্ধারিত বাফার জোনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা না পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম শুরু না করার সিদ্ধান্ত তাদের। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ। 8 মাসের মাথায় এটি বিসিবিতে দ্বিতীয় নির্বাচন। রবিবার সকাল 10টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ, বিকাল 4টায় শেষ হবে শেষ ভোটের এই লড়াই। আজ সন্ধ্যা 6টায় প্রকাশ করা হবে নির্বাচনের ফল। কে বা কারা হচ্ছেন বিসিবির পরিচালনা পরিষদের সদস্য তা জানার অপেক্ষায় পুরো দেশ। তবে তামিম ইকবাল খানের প্যানেলকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।